আওয়ামী লীগ যেভাবে চলে গেছেন বিএনপি সেভাবে চলে যাবেন। তবে পার্থক্য এটা, আওয়ামী লীগ ভারতে যে যেমন আশ্রয় পায়, বিএনপি কিন্তু ভারতে যে আশ্রয় পাবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে ভারতের পাচাটা, বিএনপি ভারতের কথা শোনা, মানে বিএনপি ভারতের প্রেসক্রিপশন শুনে কিন্তু তাদের আশ্রয় কিন্তু ভারত দিবে না। ভারত একটি প্রতারণা করবে। আওয়ামী লীগকে যেমন বন্ধু মনে করে আর বিএনপিকে কিন্তু ভারত শত্রু মনে করে। ঠিক তেমনি আজকের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এমন খারাপের দিকে যাচ্ছে যে বাংলাদেশের নাগরিক পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, এমন ধূম্রজালের মধ্যে যাচ্ছে জামাত ইসলামীকে কোণঠাসা করার জন্য সারা বাংলাদেশের সকল দলের মত পথের মানুষ এক হচ্ছে। তারা জামাত ইসলামী যদি রাজনীতি করতে চায় তাহলে বিপদ বা সম্মুখীন বা বিশাল সংকটময় একটা অবস্থান তৈরি হবে, এটা তারা বলার চেষ্টা করছে। কিন্তু না, এই বিষয়টি সেটা না। বিষয়টি যেটা হচ্ছে, জামাত ইসলামের যে আদর্শ বাস্তবায়ন করে, জামাত ইসলামের যে আদর্শের উপরে টিকে আছে, সেই আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোকে জীবন বাস্তবায়ন করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা, নবীর আনিত বিধান অনুযায়ী দাওয়াত এবং উম্মার ভালো কিছু করার জন্য তারা কাজ করে যায়। এই ভালো কিছু আদর্শগত দিক থেকে যদি হটানো যায় তাহলে আমরা বাংলাদেশকে লুটেপুটে খেতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, দখলবাজি করতে পারবো, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খেতে পারবো এবং দখলবাজি করতে পারবো। সকল বাংলাদেশের মধ্যে সবকিছু করার ক্ষেত্রে বৈধতা তারা পাবে। কিন্তু জামাত ইসলামী যখন থাকবে তারা এই বৈধতা পাবে না। কেন? জামাত ইসলামী খুন চায় না, গুম চায় না, হত্যা চায় না, ধর্ষণ চায় না, জেনাবে বিচার চায় না, এই অন্যায় অবিচার অনাচার চায় না। এই এতগুলো যদি জামাত ইসলাম না চায় তাহলে বাংলাদেশের মধ্যে অন্য দল না আসলে তাদের এই খাওয়া ঘুম থাকবে না। কারণ তারা 17 বছর খেতে পারে নাই, এখন যদি না খেতে পারে, বাড়ি হবে না, গাড়ি হবে না, নারী হবে না, বিদেশে ব্যাংক ব্যালেন্স হবে না, সুইস ব্যাংকের অর্থ হবে না, সব দিক থেকে তারা মাঠে মারা যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে জামাত এবং শিবিরকে বিরোধিতা করার মূল লক্ষ্য উদ্দেশ্য, ভারতের প্রেসক্রিপশন তো গিলেছেন, ভারত এটা বলেছেন এটা করতে হবে, জামাত ইসলাম এবং শিবিরকে স্পেস দিলে হবে না সারা বাংলাদেশে। এবং তোমরা যদি আগামীতে নির্বাচনে টিকে থাকতে চাও, তোমাদের যদি সহযোগিতা লাগে, ভারত আমি তোমার পাশে আছি, বিএনপি তুমি মাথা খারাপ করো না, তোমরা পাশে থাকো, আমাদের কথা শোনো, জামাত ইসলামকে সুযোগ দিও না, এই কথাগুলো মেনে তোমরা বাংলাদেশের রাজনীতির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামকে আওয়ামী লীগ যেমন বাতিল ঘোষণা করেছিলেন, জামাত ইসলামকে তাদের হুমকি মনে করেছিলেন, ঠিক তেমনি এখন বাংলাদেশের বিএনপি সহ বামপন্থী যত দল আছে এবং ছাত্রদের এক অংশ, মানে ছাত্র যে গঠন হয়েছেন, বাংলাদেশের যে এনসিপি গঠন হয়েছেন, এনসিপির এই যে নাগরিক পার্টির এখান থেকে এক অংশ চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে এবং বিগত দিনের কথাগুলো উল্লেখ করে জামাত ইসলামীকে কোণঠাসা করতে হবে, জামাত ইসলামীকে আবারও মাঠে ময়দান থেকে দূরীভূত করতে হবে, নাহলে আগামী নির্বাচনে বিপদ সম্মুখীন হতে হবে। সারা বাংলাদেশের এই পরিস্থিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা করব, যে বিষয়গুলো আলোচনা করার খুবই জরুরি মনে করছি। এই বিষয়ে আপনারা এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় না জানা, যার কারণে আমি আপনাদের কাছে আজকের এই আলোচনাটি নিয়ে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মন্তব্য করুন ভিডিওটি দেখে। আমি আপনাদেরকে একটি বিষয় জানাব। 2024 জুলাই আগস্ট যখন গণ অভ্যুত্থান শুরু হলো, তখন এই আন্দোলনের নেপথ্যে যারা নেতৃত্ব দিল, কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী সমন্বয়করা যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে শিবির, ছাত্র শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী ভাই এবং বোনেরা অকুতু ভয় সৈনিক হিসাবে তারা গণজোয়ারের মতো কাজ করেছেন এবং সেটার মধ্যে জামাত ইসলামী সরাসরি জড়িত ছিল, ইসলামী ছাত্র শিবির সরাসরি জড়িত ছিল। এই বিষয়গুলো যখন জানতে পেরেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র, তখন শেখ হাসিনা দ্রুততমের সাথে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন যে এদেরকে যদি নিষিদ্ধ না করা হয়, আমি সরকার শেখ হাসিনাকে রাখা বা টিকে থাকা হুমকি স্বরূপ হয়ে যাবে বা এদেরকে এখনই নিষিদ্ধ করতে হবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই পদক্ষেপ করে শেখ হাসিনা বাঁচতে পারলো না, যেহেতু কারো নকশা তার পন্থা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূল বিরোধী সকল কার্যক্রমকে নস্যাৎ করে দিয়ে আজকে বাংলাদেশের একটি নতুন চাঁদ উদিত হলো, নতুন সূর্য উদিত হলো। এরই মধ্যে যত ষড়যন্ত্র শুরু করেছে এতদিন পর্যন্ত বিএনপি জামাত শিবিরের পাশে ছিলেন, এখন এসে জামাত শিবির তাদের মূল শত্রু হয়ে গেছে। আওয়ামী লীগের কথা আর মনেই পড়ছে না, বাংলাদেশের জনগণের সামনে এমনভাবে কথা বলছে যে জামাত শিবিরের কাছে যেন ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস জামাত শিবিরের কাছে বদ্ধতা, দায়বদ্ধ নিয়ে ক্ষমতায় টিকে আছেন। কিন্তু এই কথা বলে বলে বিএনপির রিজভী, দুদু, হারুন, পাপিয়া বিভিন্নভাবে বিএনপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কেন্দ্রের নেতা থেকে তারা এই বিভিন্ন কথা বলে 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 জামাত সমর্থিত সরকার, সেনা সমর্থিত সরকার আগে দেখছিলাম, এখন দেখছি জামাত সমর্থিত সরকার, এই বিভিন্ন কথা বলে নিজেদের কোর্টে বল আনা একটি ঘটনা প্রবাহ তৈরি করেছেন। ঘটনাটি এমনভাবে ঘটিয়েছেন যে এতদিন পর্যন্ত জামাত ইসলামকে যতটুকু সমর্থন করত সরকার বা প্রশাসন, তা থেকে বেরিয়ে আসার জন্য আগামীতে এমনভাবে কার্যক্রম শুরু করেছে, এমনভাবে কথোপকথন শুরু করেছে, এমনভাবে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ শুরু করেছেন বিএনপি, তাতে করে তারা নিজেদের কোর্টে, মানে সরাসরি এখন বিএনপির কোর্টে বল আনা সম্ভব হয়েছেন। তারা জামাত শিবিরকে এত বিরোধিতা করেছেন, ইসলাম, মানবতা, স্বাধীনতা, যুদ্ধ অপরাধী বিভিন্নভাবে দিয়ে, ধর্ম ব্যবসায়ী দিয়ে জামাত ইসলামকে এমনভাবে একঘেয়েমি করেছে, যেটার ক্ষেত্রে এখন সরকার কিন্তু শেখ হাসিনার মতো ইন্টারিম সরকারও বিএনপির দখলে চলে গেছে। বল এখন বিএনপির কোর্টের মধ্যে, মানে বল ফুটবল খেলতে গেলে যেমন সিস্টেম থাকে ঠিক তেমনি এখন বল নিজেদের কোর্টে আছেন। এর একটি বিষয় আপনাদেরকে বলি, এটিএম আজহার ভাই বিনা অপরাধে নির্দ্বিধায় জেল কেটেছেন, মিথ্যা অপরাধে। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, তাকে কি হয়েছে? জেল কাটতে হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হয়রানি দিয়ে। আজকে তাকে দান্দাবিড়ি পিটিয়ে ফাঁসির সেলে তাকে দিনাতিপাত করতে হচ্ছে, তার জামিন হচ্ছে না। কিন্তু 10 ট্রাক মামলার জামিনে যে লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু সে 10 ট্রাক মামলা থেকে মুক্তি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি 17 বছরের দণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরকে খালাস দিলেন হাইকোর্ট।
কিন্তু জামাত ইসলামী নেতাকে খেলা দিচ্ছে না। তাহলে আপনি বুঝেন সরকারকে এতদিন গালিগালাজ করেছে বিএনপি, বলে নিজেদের কাঁধে বা নিজেদের পক্ষে এনেছে এবং এখন নিজেদের পক্ষেই আছে। এরপরে কি করেছে আজকে দেখেন, বিএনপির নেতা কথা তারা কি করেছে, থানায় হামলা করেছে, 6 জনকে হামলায় আহত করেছে, পুলিশ সহ, কনস্টেবল, এসআই সহ তারা আহত হয়েছেন। এবং এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে চাঁদাবাজি করতে গিয়েছিলেন, চাঁদাবাজি করতে গেছিলেন একজন জমি বিক্রি করবে, সেই জমি বিক্রি করাকে কেন্দ্র করে সেখানে চাঁদা দাবি করেছে বেশ মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করেছেন। আপনাদেরকে যদি একটু সামথিং কিছু বিষয় জানাই, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। চাঁদা দাবি করতে আমি বিস্তারিত বলছি, ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা, দেশে আপনাদের সকলে জানা প্রয়োজন। এবং দেশকে যদি হুমকির মুখে না ফেলতে চান, দেশকে যদি সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত ভিউয়ার্স, চাঁদাবাজি মামলা নেওয়ার জয়পুরহাটের খেতলাল থানায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে 2 জন পুলিশ সদস্য সহ 6 জন আহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার থানা চক্রে ইফতারের আগে এই ঘটনা ঘটে। আপনারা জানেন জয়পুরহাটের খেতলাল যে থানাটি আছে সেখানে এই ঘটনাটি ঘটেছে। জানা যায় খেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পার্থের নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় পৃথক 2টি মামলা দায়ের হয়েছে। একটি মামলায় থানা হামলা ও পুলিশ আহতদের করার, অন্যটি চাঁদাবাজি মামলা। আমি আপনাদেরকে একটু বিষয় ক্লিয়ার করি। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করায় মামলায় 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বা সক্ষম হয়েছেন। গ্রেপ্তারকৃতদের নাম তো আপনারা শুনছেন, দেলোয়ার, বিপ্লব, ফারুক এবং উজ্জ্বল, সজীব, এ ধরনের কয়েকজনকে হামলা থেকে থানায় যারা আহত হয়েছেন, আহতরা হলেন খেতলাল থানার পুলিশ কনস্টেবল কাজী জাফর, সুমন মিয়া, খেতলাল পৌর এলাকার শাখারুদ গ্রামের তোফাজ্জল হোসেন, একই গ্রামের আমিরুল ইসলাম, বগুড়ার শাহজাহানপুরের রফিক হোসেন ও আব্দুল মমিন সহ অনেকেই আহত হয়েছেন। বিষয়টি হচ্ছে এই তোফাজ্জল জমি বিক্রি করতেছেন এবং এই জমি বিক্রি করাকে কেন্দ্র করে এই বিএনপির সাঙ্গপাঙ্গরা তারা গিয়ে সেখানে বড় অঙ্কের একটি টাকা দাবি করেছে যে এই টাকা চাঁদা যদি না দেওয়া হয় তাহলে এই জমি সম্পাদন করা হবে না, অর্থাৎ দলিল লেখা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই চাঁদা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত দলিল লেখা সম্ভব হবে না বা লিখতে দিব না। তখন এক পক্ষ যখন মানে তাদেরকে জোরপূর্বক কি করতে থাকে, তখন তাদের উপর হামলা চালায় এবং পরিশেষে তারা ইফতারের আগে থানায় মামলা করতে বাধ্য হয় এবং থানায় অভিযোগ করতে বাধ্য হয়। অভিযোগের আগেই থানার কর্মকর্তারা এসে এই ঘটনাগুলো এসেছে। এখানে 6 জন মানুষ, সরাসরি থানার 6 জন মানুষ আহত হয়েছেন, হামলায় রক্তাক্ত হয়েছেন, হামলায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে আগামী রাজনীতির পট পরিবর্তনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি স্বতঃস্ফূর্তভাবে ভোটে তারা জয়লাভ করবে এবং তারা ক্ষমতার মসনদে বসবে। এইটাকে কেন্দ্র করে তারা দলের কোনো কমন মানছে না, বাংলাদেশের কোনো নেতা নেত্রী কথা বলছে না। 17 বছর খেতে পারেনি, তাদের সেই ক্ষুধার্ত পেটকে কাজে লাগাচ্ছে। সারা বাংলাদেশে তারা হুমড়ি খেয়ে মাঠে নেমে পড়েছে যে তারা বাংলাদেশের লুটে পুটে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, লঞ্চ, স্টিমার টার্মিনাল দখল করে, সকল জায়গাতে তারা এই চাঁদাবাজির মহোৎসব পালন করছে। এখন এই মহোৎসব পালন করার ক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে বিএনপি নামক এই নামটা আসলে বদল হয়ে যাক। আওয়ামী লীগ যেমন যে কাজটি করতো, তাদেরকে চাঁদা দিতে হতো 50 টাকা আর বিএনপিকে চাঁদা দিতে হচ্ছে 200 টাকা। তাহলে প্রত্যেকটি চাঁদাদার ব্যক্তিকে যদি 150 টাকা, 150 টাকা করে বেশি দিতে হয়, তাহলে ওই আওয়ামী লীগ সরকার ভালো ছিল, এটা তারা বলতে বাধ্য হচ্ছে। আর আওয়ামী লীগের যত কুকীর্তি ছিলেন, যত কুকর্ম ছিলেন, যত অবিচার, অনাচার, গুম খুনের যত রাজত্ব ছিলেন, দুর্বৃত্তায়নের সিস্টেম ছিলেন, তার সেই কথাগুলো ভুলে এখন বিএনপির কথাই বলা শুরু করছে। প্রশাসন বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, সকল মহলে আলোচনাটি হচ্ছে বিএনপি নিয়ে। এবং বিএনপি এমনভাবে প্রচার প্রসারণা আলোচনা করতে হয় আগে যে জামাতকে যেন এই সরকার বসিয়েছে, এই সরকার যেন জামাত এসেছে, জামাতের পক্ষপাতিত্ব করার জন্য এই সরকার ক্ষমতায় বসে আছেন, এভাবে বিএনপি কথা বলতো। সরাসরি এই কথাগুলো বলে বিএনপির পক্ষে প্রশাসনকে নিয়েছে, সরকারের এক অংশ নিয়েছেন এবং সরাসরি সারা বাংলাদেশের চাঁদাবাজি, লুটবাজি, হত্যা, দখলদারিত্ব, খোনা-খারা সবকিছু তারা করছে। কারণ 5 তারিখের পর থেকে আপনারা জেনে অবাক হয়ে যাবেন, 5 তারিখের পর থেকে বিএনপির নিজের দলের নেতাকর্মীদেরকে, মানে এক পক্ষ আরেক পক্ষকে, এ ভাই দল অ ভাইকে, মানে পদ নিয়ে মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি, রেশারেশি, বিভিন্নভাবে তারা প্রায় 45 জন ভাইকে হত্যা করেছে নিজের দলকে, নিজের পদকে টিকিয়ে রাখার জন্য, নিজের স্বার্থকে বহাল রাখার জন্য, স্বার্থ বজায় রাখার জন্য। অবাক করা বিষয়। এখন আপনারা বুঝতেছেন বাংলাদেশে বিএনপির রাজনীতির পট পরিবর্তন মানে ভোট হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে চলে গেছেন, বিএনপি সেইভাবে চলে যাবেন। তবে পার্থক্য এটা, আওয়ামী লীগ ভারতে যে যেমন আশ্রয় পায়, বিএনপি কিন্তু ভারতে যে আশ্রয় পাবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে ভারতের পাচাটা, বিএনপি ভারতের কথা শোনা, মানে বিএনপি ভারতের প্রেসক্রিপশন শুনে কিন্তু তাদের আশ্রয় কিন্তু ভারত দিবে না। ভারত একটি প্রতারণা করবে। আওয়ামী লীগকে যেমন বন্ধু মনে করে আর বিএনপিকে কিন্তু ভারত শত্রু মনে করে। ঠিক তেমনি আজকের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এমন খারাপের দিকে যাচ্ছে যে বাংলাদেশের নাগরিক পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, এমন ধূম্রজালের মধ্যে যাচ্ছে। জামাত ইসলামীকে কোণঠাসা করার জন্য সারা বাংলাদেশের সকল দলের মত পথের মানুষ এক হচ্ছে। তারা জামাত ইসলামী যদি রাজনীতি করতে চায় তাহলে বিপদ বা সম্মুখীন বা বিশাল সংকটময় একটা অবস্থান তৈরি হবে, এটা তারা বলার চেষ্টা করছে। কিন্তু না, এই বিষয়টি সেটা না।
বিষয়টি যেটা হচ্ছে জামাত ইসলামের যে আদর্শ বাস্তবায়ন করে, জামাত ইসলামের যে আদর্শের উপরে টিকে আছে, সেই আদর্শ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোকে জীবন বাস্তবায়ন করা, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা, নবীর আনিত বিধান অনুযায়ী দাওয়াত এবং উম্মার ভালো কিছু করার জন্য তারা কাজ করে যায়। এই ভালো কিছু আদর্শগত দিক থেকে যদি হটানো যায়, তাহলে আমরা বাংলাদেশকে লুটেপুটে খেতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, দখলবাজি করতে পারবো, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খেতে পারবো এবং দখলবাজি করতে পারবো। সকল বাংলাদেশের মধ্যে সবকিছু করার ক্ষেত্রে বৈধতা তারা পাবে। কিন্তু জামাত ইসলামী যখন থাকবে, তারা এই বৈধতা পাবে না। কেন? জামাত ইসলামী খুন চায় না, গুম চায় না, হত্যা চায় না, ধর্ষণ চায় না, জেনাবে বিচার চায় না, এই অন্যায় অবিচার অনাচার চায় না। এই এতগুলো যদি জামাত ইসলাম না চায়, তাহলে বাংলাদেশের মধ্যে অন্য দল না আসলে তাদের এই খাওয়া ঘুম থাকবে না। কারণ তারা 17 বছর খেতে পারে নাই, এখন যদি না খেতে পারে, বাড়ি হবে না, গাড়ি হবে না, নারী হবে না, বিদেশে ব্যাংক ব্যালেন্স হবে না, সুইস ব্যাংকের অর্থ হবে না, সব দিক থেকে তারা মাঠে মারা যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে জামাত এবং শিবিরকে বিরোধিতা করার মূল লক্ষ্য উদ্দেশ্য, ভারতের প্রেসক্রিপশন তো গিলেছেন, ভারত এটা বলেছেন, এটা করতে হবে, জামাত ইসলাম এবং শিবিরকে স্পেস দিলে হবে না সারা বাংলাদেশে। এবং তোমরা যদি আগামীতে নির্বাচনে টিকে থাকতে চাও, তোমাদের যদি সহযোগিতা লাগে, ভারত আমি তোমার পাশে আছি, বিএনপি তুমি মাথা খারাপ করো না, তোমরা পাশে থাকো, আমাদের কথা শোনো, জামাত ইসলামকে সুযোগ দিও না, এই কথাগুলো মেনে তোমরা বাংলাদেশের রাজনীতির অবস্থান তৈরি করো। সুতরাং আজকের যে বিষয়টি আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।